আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও যে স্যার সব কিছু ঠিকঠাক আছে, আমাকেও ঠিকমতো দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের বাংলার জন্য 10ম ক্লাস, অর্থাৎ লেকচার 10। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সমাসের উপরে 4র্থ লেকচার এবং সর্বশেষ লেকচার। ঠিক আছে, আশা করি আজকের লেকচারের পরে সমাসটা তোমাদের জন্য কোনো সমস্যা হবে না, সমাস নিয়ে আর আমাদের টেনশন করতে হবে না ইনশাল্লাহ। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন হয়েছি, শেখ রুহুল আমিন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মমিনুন্নেসা, নূর, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি আমি ইনশাল্লাহ। এমএসটি জাহিদা, নীল আকাশের দিগন্ত, রবিউল ইসলাম, আচ্ছা ঠিক আছে, সবাই চলে এসেছো। জি লাইলা কালিস ফাতেমা, নুরশাদ জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সুমাইয়া খাতুন, সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কষ্ট করে একটু তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, যেহেতু এটা আমাদের সমাসের উপরে সর্বশেষ ক্লাস। এটা হচ্ছে আমাদের সমাসের উপরে সমাস, হ্যাঁ, অর্থাৎ লেকচার হচ্ছে 4, লেকচার হচ্ছে 10, আর ক্লাস নাম হচ্ছে সমাসের উপরে ক্লাস হচ্ছে 4 নং ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে সমাসের 4 নাম্বার ক্লাস, অর্থাৎ সর্বশেষ ক্লাস। আর আমাদের বাংলার জন্য লেকচার 10, অর্থাৎ এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে ধারাবাহিক এই গ্রুপে ক্লাসগুলো নিচ্ছি, এখানে এই পর্যন্ত 10টা ক্লাস বাংলার জন্য নিচ্ছি, আজকেরটা সহ। ঠিক, আমাদের আজকে সমাসের উপরে 4 নাম্বার ক্লাস এবং সর্বশেষ ক্লাস এটি। আজকের পরে আর সমাস নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আচ্ছা, আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম সকল প্রকার সমাসগুলো নিয়ে। আমরা সকল প্রকার সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, কিন্তু বাদ রয়ে গেছিল আমাদের কিছু সমাস। সেই সমাসগুলো নিয়ে এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করবো। আর তার আগে তোমরা সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দাও। আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, দ্বন্দ্ব সমাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম কর্মধারয় সমাস। আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম দ্বিগু সমাস। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তৎপুরুষ। এখন আজকে আমরা তোমাদেরকে দেখাবো বহুব্রীহি। বহুব্রীহি এবং তোমাদেরকে দেখাবো আমি অব্যয়ভাব সমাস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটু কষ্ট করে দেখো আমরা তোমাদেরকে কি কি পড়িয়েছিলাম, আমরা কি কি গত ক্লাসে কি কি শিখেছিলাম। দ্বন্দ্ব সমাস শেষ, কর্মধারয় সমাস শেষ, দ্বিগু সমাস শেষ, তৎপুরুষ সমাস শেষ। আজকে আলোচনা করবে এই দুইটা নিয়ে, অর্থাৎ বহুব্রীহি এবং অব্যয়ভাব সমাস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। বিগত ইয়েতে তোমরা কখনো পূর্ণাঙ্গভাবে ক্লাসগুলো পাবা না, কিন্তু বিশেষ করে আমি যে এটা পড়াই, একদম শুরু থেকে পড়াই, একদম ওইটাকে শেষ করে দেই। আমাকে অনেকে প্রশ্ন করে এগুলো পেইড কোর্সের ক্লাস, এগুলো কেন ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছেন? তো আমি তোমাদেরকে বলে দিই, আমি যেহেতু সমাজটা এখানে ধরছি, যেটা আমি ধরবো ওইটা শেষ করে দিব। ঠিক আছে, তো এটা টেনশন মুক্ত থাকবা তোমরা ইনশাল্লাহ। আজকের পর থেকে আবার এই গ্রুপে ক্লাস আমার হবে না, পেইড কোর্সে চলে যাবে ক্লাসগুলো, পেইড কোর্সে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাসটা নিয়ে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করবো। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এই ক্লাসের মধ্যে সকাল 6টা থেকে ওয়েট করতেছি। আচ্ছা, নীল আকাশের দিগন্তকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, কথা শোনা যায় না। আচ্ছা, তোমরা কি সবাই সাউন্ড শুনতে পাচ্ছ না? সাউন্ডে কি সমস্যা তোমাদের সবার? ঠিক আছে, তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড কি শুনতে পাচ্ছ কি না? সাউন্ড তো ক্লিয়ার, তাহলে অনেকে বলে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি স্যার, সাউন্ড ক্লিয়ার স্যার, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা স্যার, তো তোমাদেরকে যে কথা আমি আরেকবার বলে দিচ্ছি, এই ক্লাস দেখো, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস এবং তৎপুরুষ সমাসের জন্য আমাদের 3টা ক্লাস রয়েছে। ওই 3টা ক্লাস তুমি ইউটিউবে পেয়ে যাবা, ইউটিউবের মধ্যে পেয়ে যাবা।
যারা নতুন আমার ক্লাসে তোমরা একটু হাত তোলো, যারা নতুন তোমরা একটু রেসপন্স করো যে স্যার আমি নতুন। হ্যাঁ, তোমরা যারা নতুন আমার ক্লাসে ইতিপূর্বে দেখো না, তোমরা একটু হাত তোলো, বলো যে স্যার আমি নতুন। ঠিক আছে, হাত মানে হচ্ছে তোমাকে একটা ইমোজি দিয়ে হাত ইমোজি দিতে হবে তোমাকে। তো দেখো ইউটিউবের মধ্যে তুমি পেয়ে যাবা কি নামে সার্চ করলে, অ্যাপ এইচ ইংলিশ লার্নিং হোম। অ্যাপ এইচ ইংলিশ লার্নিং হোম নামে তুমি ইউটিউবে সার্চ করলেই বাকি যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো পেয়ে যাবা। ফেসবুকের কথা আমি বলি না, কেন বলি না, কারণ এখানে অনেক অনেক পোস্ট করা হয়, ক্লাসগুলো একদম নিচে পড়ে যায়, এই জন্য তোমরা সকল ক্লাসগুলো পাও না। অনেকেই কষ্ট করে যে স্যার আমরা সকল ক্লাসগুলো পাই না, ঠিক সেই ক্ষেত্রে তোমরা এই কষ্ট করে যে যে ক্লাস হবে সেই ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়া হয়, কষ্ট করে ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, স্যার আমি নতুন, স্যার আমি নতুন স্যার। আচ্ছা উম্মে হাবিবাও নতুন স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা চলে আসছে, থ্যাংক ইউ তোমাদেরকে। এবার একটু খেয়াল করো, ইউটিউবের মধ্যে গেলেই এটা পেয়ে যাবা, সেজন্য তোমাদেরকে টেনশন মুক্ত থাকো তোমরা, ইনশাল্লাহ আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, এই তো গেল। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, সমাসের আলোচনা করতেছি, তোমরা কি খাবার দাবার, আগের যে কথাটা সবসময় বলি, খাবার দাবার খেয়ে আসছো কিনা সবাই, সকালে নাস্তা করছো কিনা সবাই, একটু কষ্ট করে জানিয়ে দাও, যেহেতু সমাসের আলোচনা তোমাদের খিদা লেগে যাবে। কারণ সমাস তোমাদেরকে সবসময় মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, 6 মাসও শেখা হয় না। আর 4টা ক্লাসে আমি সমাসের খুঁটিনাটি কিছুই বাদ দেই নাই, সব কিছুই পড়াচ্ছি। ঠিক আছে, আজকে আমরা বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাসটা শেষ করে দিব। ঠিক আছে, খাবার দাবার কি খেয়ে আসছো তোমরা? যারা খাও নাই খেয়ে নাও, যারা খাও নাই খেয়ে নাও। একজন বলতেছে ইউটিউবে ক্লাসগুলো ঝাপসা দেখায় কেন? ইউটিউব থেকে তুমি কষ্ট করে, ইউটিউবের মধ্যে সেটিং অপশন আছে, তুমি যখন ভিডিওটা দেখবা তখন তার পাশে একটা সেটিং অপশন আছে, সেখান থেকে ভিডিওটা ক্লিয়ার মোডে দেখবে। একটা ভিডিও আমি 1 জিবির উপরে করে 800 MB 1 জিবি, তারপরে এই টাইপের যে মেগাবাইট, এগুলো দিয়ে আমি এটাকে কি করে আপলোড করি, একটা ক্লাস। ঠিক আছে, এগুলো আমি ওই তোমার 100 150 বা 300 এরকম MB কখনো আপলোড করি না, আমি আপলোড করি একদম সম্পূর্ণ HD লেভেলটা। তো তোমাদের কাছে গোলা লাগবে কেন, ঝাপসা লাগবে কেন? আমার মাথায় ধরে না সেটা। জি স্যার খাইছি, ঠিক আছে স্যার খেয়েছি। আচ্ছা স্যার না খাইনি স্যার। আচ্ছা যারা খাওনি খেয়ে নাও, সংক্ষেপে যারা খাওনি খেয়ে নাও, কারণ সমস্যা আলোচনা একটু তোমাদের ক্ষুধা লেগে যাবে। তো যাই হোক, তোমাদেরকে তার আগে আরেকটা কথা আমি বলে দেই, স্যারের তো আজকেই এখানে সম্ভবত শেষ ক্লাস, তারপরে তোমাদের সাথে এখানে আর দেখা হয় না হয় সমাসের আলোচনা শুরু করার আগে, অর্থাৎ অব্যয়ীভাব এবং আরেকটা কি বহুব্রীহি, এই দুইটা শুরু করার আগে, কারণ এই দুইটা সবচেয়ে কঠিন বেশি। কিসের? সমাসের আলোচনার মধ্যে সবচেয়ে কঠিন এই দুইটা। ঠিক আছে, কি একটা হচ্ছে বহুব্রীহি আর একটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো যাই হোক, যতটাই কঠিন হোক আমি আছি তো ইনশাল্লাহ এগুলো একদম সহজ করে দিব। একটা কথা হচ্ছে তোমাদেরকে বলে দেই, এই গ্রুপে আমরা ক্লাস আর কবে নিব সেটা জানি না, যেহেতু আমাদের আরেকটা গ্রুপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমরা সেই গ্রুপে নিয়মিত ক্লাস নিতে চেষ্টা করব। তো যাই হোক, আমাদের একটা পেইড কোর্স রয়েছে স্যারে ক্লাস শুরু করার আগে, কারণ ক্লাসের মাঝখানে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়, পড়ানো শুরু করলে স্যারে আর থামতে পারি না। সো একটু কথাটা তোমাদেরকে বলে দেই, একটু জানিয়ে দেই, আমাদের একটা কোর্স রয়েছে, একটা অনলাইন কোর্স, একটা অনলাইন কোর্স রয়েছে, যেখানের মধ্যে আমরা তোমাদেরকে কি কি সাবজেক্ট পড়ানো হবে, যেমন দেখো বাংলা দ্বিতীয় পত্র। স্যার জাস্ট এইখানের মধ্যে 1 মিনিট সময় নিবে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং আইসিটি, এই 4টা সাবজেক্ট বিশেষ করে স্টুডেন্টগুলো খারাপ করে ফেলে ইন্টারমিডিয়েটে। তোমরা যারা কি 2022 সাল আর 2021 সাল এই সালের ছাত্রছাত্রীদের জন্য এই কোর্সটা। ঠিক আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে হাতে ধরে ধরে সলভ করানো হয়, শুরু থেকে শেষ করানো হবে এই কোর্সের মাধ্যমে। তাহলে কি পড়ানো হবে এখানে স্যার? বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি। এইটা 3 মাসের কোর্স। তাইলে আমাদের এই কোর্সের মেয়াদকাল হচ্ছে কত? 3 মাস। ক্লাসের সংখ্যা হচ্ছে 90+, 90টিরও বেশি, এগুলোর উপরে 90-এরও অধিক বেশি, অর্থাৎ 100টির উপরে হলে 100টির উপরে ক্লাস হবে। ঠিক আছে,
আচ্ছা সপ্তাহে 5 দিন হবে ক্লাস। সপ্তাহে 5 দিন এখানে ক্লাস হবে, ঠিক আছে? কয়দিন? সপ্তাহে 5 দিন। সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা, অর্থাৎ যা যা পড়ানো হবে এগুলোর উপরে প্রশ্নপত্র তৈরি করে সপ্তাহে 2 দিন হবে পরীক্ষা, সপ্তাহে 5 দিন হবে ক্লাস। এবং আমাদের এই যে কোর্সগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, কোথায় হবে? এফবি প্রাইভেট গ্রুপে। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, এই ফেসবুক প্রাইভেট গ্রুপে আমাদের এই ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। এই টপিকগুলোর উপরে 3 মাসের অধিক সময় আমাদের কোর্সের মেয়াদকাল থাকবে। 90টিরও বেশি পরীক্ষা হবে, 90টিরও বেশি ক্লাস হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই এত এত কিছু হবে তোমাদের সাথে। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে, ক্লাস হবে সপ্তাহে 2 দিন পরীক্ষা হবে, একদিন জুম মিটিং হবে। হ্যাঁ, সবকিছু তোমরা সুযোগ পাচ্ছ এই 3 মাসের জন্য, যেটা ইতিপূর্বে কখনো কেউ পায় নাই, যেটা ইতিপূর্বে কখনো কেউ ফেসবুকে এরকম একটা কোর্সটা করতে পারে নাই। তার কোর্স ফ্রি হচ্ছে মাত্র 600 টাকা। জীবনে এই 600 টাকা দিয়ে যদি কেউ এই কোর্সে ভর্তি হয়ে যায় তাহলে তার আর কখনোই প্রতিষ্ঠান খোলার পরে এই 4টা সাবজেক্টের জন্য কারো কাছে যেতে হবে না, কখনো ইংলিশের জন্য বলতে পারবে না। কারণ জীবনে তো তোমরা অনেক টাকাই নষ্ট করতেছো ইংলিশের জন্য, আইসিটির জন্য। একটা শিক্ষকের কাছে যাচ্ছ, মাসে 12 দিন করে পড়াচ্ছে, 500 টাকা করে তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আরো বেশি। ঠিক সেই ক্ষেত্রে তুমি জাস্ট একদম বাসায় বসে বসে, ঘরে বসে বসে, তোমার পথ বাড়া লাগতেছে না, তোমার টেনশন করতে হচ্ছে না, তোমার প্রাইভেটের সময় দেরি হয়ে যাচ্ছে কিনা এরকম একটা টেন্ডেন্সি তোমার মধ্যে থাকতে হচ্ছে না। একদম সাবলীলভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে একদম ঠিকঠাকভাবে তুমি বাসায় বসে বসে এই ক্লাসগুলো করতে পারবা। কোনো কারণে যদি করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে তুমি রেকর্ডটাও দেখে নিতে পারবা, ঠিক আছে? তোমাকে টেনশনও করতে হবে না। যারা একেবারে হতাশায় রয়েছে যে স্যার আমরা 2022 সালের পরীক্ষার্থী স্যার, আমরা বই পর্যন্ত ধরি নাই, কি বই কিনবো সেটাও জানি না স্যার, তাদের জন্য একটা নিশ্চিত একটা গাইডলাইন হচ্ছে এই কোর্সটা, ঠিক আছে? এদেরকে হাতে ধরে 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 এখানে বাংলা ব্যাকরণের যত টপিক আছে সবগুলো ধরে ধরে করানো হবে, ইংরেজির যত প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ অর্থ ধরে 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 এখান থেকে করানো হবে। ইংরেজি দ্বিতীয় পত্রে যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে সবগুলো গ্রামাটিক্যাল টপিক করানো হবে, আইসিটি যা যা বিষয় আছে সবগুলো করানো হবে। সো এইরকম একটা কোর্স তোমরা যারা মিস করে ফেলবা তারা জীবনে অনেক কিছু মিস করে ফেলবা, ঠিক আছে? টেনশন মুক্ত থাকো ইনশাল্লাহ। এই কোর্সটাতে ভর্তি হয়ে গেলে অনেক বেশি উপকৃত হবা। তো যারা কোর্সে ভর্তি হতে চাও কষ্ট করে এই নাম্বারে, যারা কোর্সে ভর্তি হতে চাও কষ্ট করে এই নাম্বারে, তাহলে নাম্বারটা কোনটা স্যারে বলে দিলাম, এই যে এই নাম্বারে কষ্ট করে তোমরা আমাকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে স্যার আমি ভর্তি হতে চাই, ঠিক আছে? তাহলে আমি তোমাকে ভর্তি করিয়ে নিব ইনশাল্লাহ। সুযোগ সবসময় আসে না, সুযোগ একবারই আসে তোমার কাছে, এই সুযোগটা একবারই লুপে নাও, ঠিক আছে? তোমাকে একটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে হাজারের উপরে 2000-3000 টাকা দিয়ে না পড়াচ্ছে, 600 টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সটা তুমি শেষ করে নাও। এই নাম্বারে তুমি যোগাযোগ করবে, অথবা এখন যে আইডি থেকে একটা লাইভ হচ্ছে, এখন যে লাইভটা হচ্ছে সেই আইডিতে কষ্ট করে একটা মেসেজ করবা যে স্যার আমি ভর্তি হতে চাই, ঠিক আছে? যারা ভর্তি হয়েছে তাদের কাছ থেকে একটু জেনে নিও তাদের ক্লাসগুলো কেমন হয়েছে, কেমন হয়, ঠিক আছে? তো আমাদের যেহেতু এটা 26 তারিখ থেকে ক্লাসটা শুরু হয়ে গেছে অলরেডি, 6টার মতো 6 থেকে 7টা ক্লাস হয়েছে। এই 6-7টা ক্লাস তোমাকে রেকর্ড দেখে নিতে হবে, যেহেতু তুমি দেরি করে এখন ভর্তি হচ্ছ। এই 6 থেকে 7টা ক্লাস হয়ে গেছে অলরেডি, এই 6 থেকে 7টা ক্লাস তোমাকে রেকর্ড দেখে নিতে হবে। যেহেতু ক্লাস হবে 90টিরও বেশি, 90টিরও অধিক ক্লাস হবে বা 100টিরও বেশি ক্লাস হবে, ঠিক সেই 6-7টা তুমি অবসর সময় দেখবা এবং ক্লাসগুলো ইনশাল্লাহ অবশ্যই উপভোগ করবা। যদি ভর্তি হতে চাও আজই আমার সাথে যোগাযোগ করবা, ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবা। শেষ। আচ্ছা আচ্ছা স্যার, এবার শুরু করি ক্লাস।
আচ্ছা, এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি করবা যে স্যার কোর্সে ভর্তি হতে চাই, আমাকে মেসেজ করবা যে আইডি থেকে এখন ক্লাসটা নিচ্ছি, অথবা আমাকে ফোন দিতে পারো। হ্যাঁ, এই সংক্রান্ত জানতে চাইলে স্যার কিভাবে কি হবে এগুলো জানতে চাইলে আমাকে ফোন দিতে পারো অথবা মেসেজ করতে পারো আমার ফেসবুক আইডি ফারুক হোসেন অভিআইডিতে। ঠিক আছে, তো স্যারের ক্লাসে চলে যাচ্ছি। আর এই সংক্রান্ত তো কোনো কথা নাই, স্যারের ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্যারের ক্লাসে চলে যাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলো সব মুছে দিছি, এটা বলে দিলাম, এটা শেষ, অনলাইন কোর্সের ব্যাপারটা শেষ হয়ে গেল। এইবার স্যারে আচ্ছা ঠিক আছে স্যার, যে 4টা সাবজেক্ট 600 টাকা একেবারে আর দেওয়া লাগবে না, একদম এই 600 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবা। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এবার স্যারে আলোচনা করব তোমাদের সাথে বহুব্রীহি। তোমাদেরকে খাবার খাইতে বললাম না, খাবার তো অলরেডি খেয়ে ফেলছো, আর দরকার নাই, এত বেশি খাইও না, কম খাইতে চেষ্টা করো। ঠিক আছে, সকাল সকাল কম খাইবা। তো এবার বহুব্রীহি সমাসের স্যারের সংজ্ঞাটা দিব। যে সমাসে আগে সংজ্ঞা জানতে হবে, না জানলে তোমাকে একদম বিপদে পড়বা। যে সমাসে পূর্বপদ বা পরপদ, পূর্বপদ বা পরপদ, এই পূর্বপদ এবং পরপদ নিয়ে তো আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করলাম। যে সমাসে পূর্বপদ বা পরপদ, পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ বোঝায় না, কোনটির, সরি এখানে ওকার হবে না, হ্যাঁ, কোনটির অর্থ না বুঝিয়ে তৃতীয় ভিন্ন একটি অর্থ বুঝায়। তৃতীয় ভিন্ন একটি, তৃতীয় অন্য একটি অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। এখন স্যারে বললাম যে সমাসের পূর্বপদ, আচ্ছা এই কথাটার সাথে সাথে একটু শুনো, যে সমাসের পূর্বপদ বা পরপদ দুইটা, পূর্বপদ বা পরপদ দুইটার কোনটির অর্থ বুঝাবে না, অন্য আরেকটি তৃতীয় একটা অর্থ প্রকাশ করবে। কোন ধরনের অর্থ? 3 নম্বর একটা অর্থ প্রকাশ করবে, মানে এইটার অর্থ প্রকাশ করবে না, এইটার অর্থ প্রকাশ করবে না। আমরা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা কি বলি, উভয় পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু এখানে বহুব্রীহি সমাসের মধ্যে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। ঠিক আছে, অর্থাৎ পায়, এটা আমরা কি পরপদ নাকি উত্তরপদ? আমাদের বহুব্রীহি সমাসের মধ্যে কোন পদের অর্থ প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসের মধ্যে অন্য পদ, অর্থাৎ এই পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায়, সেটাই হচ্ছে বহুব্রীহি। তার মানে এই পৃথিবীতে একটাই সমাস রয়েছে যে সমাসের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না, পরপদের অর্থ প্রাধান্য পায় না, পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, অন্য একটা পদের অর্থ প্রাধান্য পাবে। এখন স্যারে যদি তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই দেয়, যেমন আমি যদি বলি নীলকণ্ঠ, একটু খেয়াল করো তো, নীল আমাদের হচ্ছে, একটু মনোযোগ দাও, নীল হচ্ছে আমাদের পূর্বপদ, আর কণ্ঠ হচ্ছে আমাদের পরপদ। নীল হচ্ছে পূর্বপদ আর কণ্ঠ হচ্ছে পরপদ, তাহলে দুইটা মিলে হচ্ছে কি নীলকণ্ঠ। এখন এইটাকে আমরা, এটার ভেষবাক্যটা হচ্ছে কি নীলকণ্ঠজার। স্যার একটু স্যারের সামনে যে ফোনটা, এটার সাউন্ড একটু কমিয়ে নে। আচ্ছা ঠিক আছে, এখন একটু খেয়াল করো তো, নীলকণ্ঠ, এই যে নীল হচ্ছে এখানে পূর্বপদ আর কণ্ঠ হচ্ছে পরপদ, নীলকণ্ঠজার, তাকে আমরা বলি নীলকণ্ঠ। এখন দেখো তো, নীলকণ্ঠজার নীলকণ্ঠ, এখন দেখো তো এই যে হয়ে গেছে নীলকণ্ঠজার, এটা সমান সমান হয়ে গেছে কি স্যার নীলকণ্ঠ। এই নীলকণ্ঠটা অর্থ কি এটা দেখো, এটা কিন্তু এটার অর্থ প্রকাশ করে না, নীল আলাদা জিনিস, কণ্ঠ আলাদা জিনিস, নীল হচ্ছে আলাদা জিনিস, কণ্ঠ হচ্ছে আলাদা জিনিস।
আর নীলকণ্ঠ একসাথে, একসাথে এটা কি হবে? একসাথে এটা হবে আমরা কাকে বলবো? শিব। শিবরে চিনো? যারা হিন্দু ধর্ম মতে আছে শিবকে কি বলা হয়? নীলকণ্ঠ, সরি শিব। এই শিবকে বলা হয় নীলকণ্ঠ। দেখো তো অর্থ হয়ে গেছে অন্যটা। নীল অর্থ তো আমরা জানি নীল, আর কণ্ঠ অর্থ তো জানি আমরা স্বর। অর্থাৎ এখানে দেখো তো এটা আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। এই দুই পদ মিলে কোনো অর্থই প্রাধান্য না দিয়ে সে অন্য একটা অর্থ প্রাধান্য দিয়েছে। যেমন এখানে নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে হচ্ছে শিব। স্যার আর একটা বলি তোমাদেরকে, আরেকটা দেই। যেমন স্যারে বলি বিনা পানি, এই বিনা পানি, সরি পানি বানানটা এইভাবে না, এইভাবে বিনা পানি। এই দেখো বিনা একটা জিনিস, পানি আর একটা জিনিস, বিনা পানি। এবার আমরা কি বলতে পারি? বিনা পানিতে যার, বিনা পানিতে যার। এবার একটু খেয়াল করো তো, এটা হচ্ছে পূর্বপদ, এই তো এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ, এই তো এটা হচ্ছে পরপদ। এখন দেখো তো পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ প্রাধান্য পাবে না। এটার ব্যাসবাক হচ্ছে বিনা পানিতে যার। দেখো বিনা পানিতে যার কোনোটাই বুঝাবে না যে বিনা পানি একসাথ হয়ে গেলে সেটা বুঝাবে কি? সরস্বতীকে। অর্থ হয়ে গেছে অন্যটা। বিনা পানিতে যার সমান সমান বিনা পানি। এই যে বিনা পানি মানে হচ্ছে সরস্বতী, ঠিক আছে? তার মানে তোমাকে একটু বিনা পানি মানে হচ্ছে সরস্বতী। তাইলে তোমাকে বুঝতে হবে পূর্বপদ এবং পরপদ কোনোটাকে না নিয়ে এসে আলাদা করে একটা অর্থ নিছে। ঠিক আছে এটা বিনা পানি হয়েছে, কিন্তু এটার অর্থ হয়ে গেছে অন্যটা। বিনা আলাদা জিনিস, পানি আলাদা জিনিস, বিনা পানি। আর এটা একসাথ করলে এটাকে সমাস বাক্যের মধ্যে আসলে সেটা হয়ে যাবে বিনা পানি। আর এই বিনা পানিটা হচ্ছে, বিনা পানি শব্দের অর্থ হচ্ছে সরস্বতী। তার মানে দেখো এটার অর্থ হয়ে গেছে অন্য পদ। অর্থাৎ তৃতীয় একটা অর্থ প্রকাশ করবে। অর্থের দিক থেকে সে ঠিক আছে, চেহারা কিন্তু একরকমই দেখা যায়, দেখতে কিন্তু একরকমই দেখা যায়, কিন্তু অর্থের দিক থেকে সে অন্য একটা অর্থ প্রকাশ করবে। এটার অর্থ হচ্ছে সরস্বতী, ঠিক আছে? তাকে আমরা বলবো বহুবিহী। বহুবিহী মানে হচ্ছে বহু দান আছে যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কি বানান ভুল লিখছি কিনা? বানান ভুল লিখলে স্যার এখন সংশোধন করে নিব, ঠিক আছে? আচ্ছা স্যারে বানানটা ভুল লিখছি, হ্যাঁ স্যারে বানানটা ভুল লিখছি, এখানে সমস্যা নাই, স্যারে বানানটা সংশোধন করে নিতেছি। হ্যাঁ স্যারে বানানটা একটু সংশোধন করে নিতেছি। হ্যাঁ ঠিক আছে, বিনা, হ্যাঁ বিনা পানি, এটাও কিন্তু মূর্ধন্য দিয়ে, হ্যাঁ আচ্ছা বিনা পানি। এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। তো স্যার ওই আগের কথাই, স্যার এখানে বানানটা ভুল লিখছিলাম। আচ্ছা এবার দেখো বিনা পানিতে যার, বিনা পানি, এই যে এখানে বিনা পানি মানে হচ্ছে সরস্বতীকে বোঝাচ্ছে। এবার ঠিক আছে, এবার বানানটা ঠিক আছে? জি স্যার বুঝছি। ঠিক আছে, বললাম তো তোমাদের জন্য একেবারে কঠিন একটা টপিক। তোমাদের জন্য কঠিন একটা টপিক হচ্ছে বহুবিহী। এটা বোঝাটা সব বেশিরভাগ বিসিএস এর স্টুডেন্ট পর্যন্ত এটা বুঝতে সমস্যা হয়ে যায়। কারণ বিসিএস এর মধ্যে সমাজ থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে 3 থেকে 4টি, যত এনটিআরসি নিয়োগের পরীক্ষাগুলোতে সমাজ থেকে প্রশ্ন আসে 3 থেকে 4টি। সবাই এখানে অ্যাক্সিডেন্ট করে, এখানে হুবহুব কেউ দিতে পারে না। আর তোমরা তো ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তোমাদেরকে ক্লাস 6 থেকেই প্রায় 5ম শ্রেণী থেকে তোমাদেরকে শেখানো হয়, তারপরে তো তোমরা বুঝো না, ঠিক আছে? তো সো এখন তো বুঝতে একটু কঠিনই হয়ে যাবে তোমাদের জন্য, অনেকের মাথায় ঢুকবে না। তারপরে আমি গুজামিল দিয়ে ঢুকানোর চেষ্টা করব, ঠিক আছে? একটু কষ্ট করে লেগে থাকো, একটু কষ্ট করে দেখো, কারণ সবাই তো আর সবকিছু বুঝবে না। একটা লেকচার হবে আমার 1 ঘন্টা 30 মিনিট, বিশেষ করে আমার, বাকিদের হয় 45 মিনিট যারা অন্যরা। হ্যাঁ হ্যাঁ কঠিনের চেয়েও কঠিন, হ্যাঁ ঠিক আছে, এটা অনেক কঠিন ব্যাপার এটা। আচ্ছা এটা জটিল লাগবে, একটু জটিল লাগবে, ঠিক আছে আমি সহজ করে দিব, একটু কষ্ট করে, একটু লেগে থাকো না, একটু কষ্ট করে লেগে থাকো, সহজ করে দিতেছি তোমাদেরকে। বলছি যেই সমাসে পূর্বপদ বা পরপদ
পূর্বপদ বা পরপদের কোনোটার অর্থ বুঝাবে না, অন্য একটা পদের অর্থ বুঝাবে, সেটা হচ্ছে বহুব্রীহি। ঠিক আছে, তোমাদেরকে সংজ্ঞাটা এই জন্য লিখে দাও, যদি না বুঝো সমস্যা নাই স্যার, আবার একটু তোমাদেরকে চেষ্টা করি, আবার তোমাদেরকে একটু মাথাতে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ দেখি তোমাদের হয় কিনা। আমরা বহুব্রীহি সমাস অনেক প্রকার হয়, এক প্রকারের নাম হচ্ছে সমানাধিকরণ, এক প্রকার নাম হচ্ছে সমাধিকার বহুব্রীহি। তাহলে আমরা স্যার সমাধিকার বহুব্রীহিটা একটু নিয়ে আলোচনা করি। সমানাধিকার, তো এক প্রকার বহুব্রীহির নাম হচ্ছে সমানাধিকার বহুব্রীহি। তো সমানাধিকার বহুব্রীহি শিখতে গেলে তোমাদেরকে আগে যেটা জানতে হবে, যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে উভয় পদে সেম বিভক্তি, উভয় পদে সেম বিভক্তি থাকবে এবং পূর্ব পদে থাকবে অ্যাডজেক্টিভ, পর পদে থাকবে নাউন। আবার বলি, পূর্ব পদে থাকবে বিশেষণ প্লাস পর পদে থাকবে বিশেষ্য। আবার বলে দিলাম, একদম সহজ। বহুব্রীহি সমাজ বোঝার জন্য সমানাধিকার বহুব্রীহি একটা প্রকারভেদ, তার অনেকগুলো প্রকার রয়েছে, আমি সবগুলো প্রকার নিয়ে আলোচনা করব। একটা প্রকার নাম হচ্ছে সমানাধিকার বহুব্রীহি, যেটা পূর্বপদ থাকবে পূর্বপদ প্লাস এটা হচ্ছে পরপদ, পূর্বপদ থাকবে অ্যাডজেক্টিভ বিশেষণ, পরপদ থাকবে নাউন বিশেষ্য। ঠিক আছে, আশা করি এইটা বুঝছো তোমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে সমানাধিকার বহুব্রীহি আমরা জানলাম পূর্ব পদে থাকবে কি বিশেষণ, পরপদে থাকবে বিশেষ্য, এটা জেনে গেছি। ঠিক একই সাথে এবার আমরা কয়েকটা উদাহরণ দেই, যেমন নীলকণ্ঠ। আরেকটা কথা হচ্ছে এটার সাথে বহুব্রীহি সমাস শেখার জন্য একটা যে কথা করতে হবে, সেটা হচ্ছে ব্যাস বাক্যে কি থাকবে, ব্যাস বাক্যে যে যার, এই বিষয়গুলো থাকবে, যে যার, যে যার, যে যার। ঠিক আছে, যেমন নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। এবার দেখো তো যার আছে কিনা, শেষে আছে, খেয়াল করতে হবে, তোমাকে খেয়াল করতে হবে নীলকণ্ঠ যার আছে কিনা, এই যে যার আছে কিনা, আছে, যার, নীলকণ্ঠ যার। আচ্ছা ঠিক আছে, যার, নীলকণ্ঠ যার, এই যে শেষে যার আছে কিন্তু। আর দেখো বলছে সমানাধিকার বহুব্রীহি শ্রেণীরূপ হচ্ছে পূর্ব পদে কি থাকবে, অ্যাডজেক্টিভ। দেখো নীল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, আর কণ্ঠটা কি, কণ্ঠটা হচ্ছে বিশেষ্য। তার মানে পূর্বপদ হচ্ছে বিশেষ্য, পরপদ হচ্ছে পূর্বপদ হচ্ছে বিশেষণ, পরপদ হচ্ছে বিশেষ্য, আলাদা আলাদা। তাহলে সেটা মিলে হচ্ছে কি নীলকণ্ঠ যার ইজ ইকুয়াল টু সমান সমান নীলকণ্ঠ। আর এই নীলকণ্ঠ হচ্ছে, নীলকণ্ঠ মানে হচ্ছে আমরা অন্য একটা অর্থ দিচ্ছি। বহুব্রীহি সমাসটা চেনার একটাই উপায় হচ্ছে যে যার, এটা থাকলে বহুব্রীহি ব্যাস বাক্যে এইটা জানতে হবে। আরেকটা বিষয় জানতে হবে, যদি সমানাধিকার বহুব্রীহি আমরা পাই, তাহলে সেই ক্ষেত্রে পূর্ব পদে থাকবে বিশেষণ, পরপদে থাকবে বিশেষ্য। ঠিক একই সাথে এখানে আমরা দেখলাম পূর্ব পদে বিশেষ্য নীল, পরপদ হচ্ছে পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, তাহলে নীলকণ্ঠ, তাহলে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ যার, তাহলে এটা হচ্ছে কি সমানাধিকরণ বহুব্রীহি। আমরা আরেকটা উদাহরণ তোমাদেরকে একটু দিয়ে দেই, যেমন নীলাম্বর। তাহলে এটার মূলে কি নীল, লিখলাম নীল। এবার এখানে অম্বর অর্থ পৃথিবী, তো নীল হচ্ছে কি পৃথিবীটা যেটা নীল আকার, সেটা হচ্ছে নীলাম্বর। তাহলে কি হচ্ছে নীল অম্বর যার, তার মানে কি সেটা হচ্ছে নীলাম্বর। এখানে দেখো যে নীলটা হচ্ছে কি, নীল হচ্ছে বিশেষণ, আর অম্বর মানে পৃথিবী, এটা হচ্ছে কি বিশেষ্য। তাহলে নীলাম্বরের বহুব্রীহি অর্থাৎ সমানাধিকরণ বহুব্রীহি হচ্ছে, সমানাধিকার বহুব্রীহি হচ্ছে নীলাম্বর, নীল অম্বর যার। তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য। তাহলে স্যার নীল অম্বর যার, নীলম্বর, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, এই দুইটা উদাহরণ কি বুঝছো কিনা, না বুঝলে স্যারকে প্রশ্ন করো। না বুঝলে স্যারকে প্রশ্ন করো।
সমানাধিকরণ না, সেটা হচ্ছে করণ কারকের সমানাধিকরণ, কিন্তু এখানে হচ্ছে সমানাধিকার, সমানাধিকার, সমান আধিকার মানে সমান অধিকার আর কি। আচ্ছা ঠিক আছে, আবার একটু বুঝিয়ে দে। এই শোনো, আবার একটু বারবার বলছিলাম, এই জন্য এই দুটাকে লাস্টে পড়াচ্ছি। বহুব্রীহি বুঝো না, এখন অব্যয়ভাব সমাস কিভাবে বুঝবে আল্লাহ ভালো জানে, একটু মনোযোগ দাও। আবার বলি, সমানাধিকার বহুব্রীহিটা হচ্ছে পূর্ব পদে থাকবে, তোমাদের তো পরীক্ষাতে থাকবে জাস্ট এইটুকু, নীলকণ্ঠ, নীলাম্বর, এগুলোকে কি করো, সমাস নির্ণয় করো। এখন তোমাকে বলতে হবে নীলকণ্ঠ, তাহলে নীলের মধ্যে কি আছে, নীলটা হচ্ছে বিশেষণ, তোমরা তো জানোই যত প্রকারের রং রয়েছে সবগুলো রংটা হচ্ছে কি বিশেষণ, ঠিক আছে। যেমন নীল আকাশ, হ্যাঁ এখানে আকাশের অবস্থাটা কেমন, নীল, এখানে কণ্ঠের অবস্থাটা কেমন, নীল, নীলকণ্ঠ, ঠিক আছে। নীলকণ্ঠ মানে আমরা শিব, এটা হিন্দু ধর্ম মতে শিবকে নীলকণ্ঠ বলা হয়, এটা তারা ভালো জানে। দেখো এই যে নীলকণ্ঠ, নীলটা হচ্ছে স্যার কি বিশেষণ, আর এই কণ্ঠটা হচ্ছে কি স্যার বিশেষ্য। তাহলে পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য, সমান সমান নীলকণ্ঠ যার। আর আমরা জানি ভেষবাক্যে সবসময় শেষে কি হবে, যার হবে, শেষে কি হবে, যার হবে, যার অথবা যে, যার অথবা যে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো স্যার, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। এই যে নীলকণ্ঠ মানে হচ্ছে স্যার সমানাধিকরণ বহুব্রীহি। আবার স্যার নীলাম্বর, এই দেখো তো নীল, এই মূলত কি আছে নীল, আর পরটা কি হচ্ছে অম্বর, নীল অম্বর যার, তার মানে হচ্ছে কি নীলাম্বর। এই নীলাম্বরের মধ্যে নীলটা হচ্ছে বিশেষণ আর এই অম্বরটা হচ্ছে বিশেষ্য, সমান সমান আমরা শেষে জাত দিয়ে আমরা বুঝিয়ে দিলাম এটা হচ্ছে স্যার, আমরা জানি কি এখানে যার হবে, কিসে যার হবে স্যার, বহুব্রীহি সমাসে সমানাধিকরণের ক্ষেত্রে যার বসে। তাহলে স্যার নীলাম্বর, নীল অম্বর যার সমান সমান হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছি, অনেকে বুঝে নাই, আসলে আমি কপাল পড়া, কারণ বুঝাইতে পারি নাই আজকে। তো যাই হোক, কি করব আর, সবাই তো আর সব পড়া বুঝবে না, সবাই তো আর সব কিছু জানবে না, এটাই হচ্ছে সমস্যাটা। আচ্ছা যাক, সমানাধিকরণের পরে আমরা একটা প্রকারের কথা আমরা একটু বলে ফেলি, সেই প্রকারের নামটা হচ্ছে কোনো এক ব্যাধিকরণ, তারপরের বহুব্রীহির নাম হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি, তো এই তারপর পরবর্তী প্রকারের নাম হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। অনেকে হয়তো বুঝে না, আরে এটা তো আমার জন্য অনেকটাই খারাপ লাগতেছে, অনেকেই বুঝে না। দেখো যে কোনো একটি পদে বিভক্তি থাকবে, এখানের মধ্যে দুইটাই নাউন থাকবে, নাউন প্লাস নাউন, অর্থাৎ আগেরটার মধ্যে আগেরটা ছিল বিশেষণ, পরেরটা হলো বিশেষণ, এন্ড পরের কত এখানে দুইটাই হবে কি বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য। এখানে তো মাথায় রাখতে হবে যে কোনো একটাতে, যে কোনো দুইটাই তো থাকতে পারে, যে কোনো একটি পদে বিভক্তি থাকবে, যে কোনো একটা পদে বিভক্তি থাকবে। আবার একটু বুঝো, ব্যাধিকরণ বহুব্রীহিটা মানে হচ্ছে উভয় পদে বিশেষ্য থাকবে, যে কোনো একটি পদে এইখানে বিশেষ্য থাকলে তার সাথে আবার একটা বিভক্তিও থাকতে পারে। বিভক্তিটা কি গতকালকে যারা বুঝো নাই তৎপুরুষ সমাসের মধ্যে, তাদের জন্য সমস্যা রয়েছে। যেমন আমি যদি বলি 80-তে 20, 80-তে 20 যার, একটু অপেক্ষা করো, হ্যাঁ। আচ্ছা স্যার লিখি পদ্মনাভিতে যার, পদ্মনাভ, পদ্মনাভিতে যার, পদ্মনাভিতে যার। এখন দেখো তো এই যে পদ্ম এখানে ঠিক আছে, এটা শূন্য বিভক্তি, আর নাভিতে এখানে দেখো তো তের মধ্যে কি রয়েছে, এ রয়েছে, পদ্মনাভিতে যার আমরা সমান সমান সেটাকে বলতে পারি পদ্মনাভ। এই দেখো এখানের মধ্যে পদ্মটাও বিশেষ্য, নাভটাও বিশেষ্য, তার মানে হচ্ছে দুইটা পদই বিশেষ্য থাকবে, যে দুইটা পদই বিশেষ্য, পদ্ম বিশেষ্য, নাভও বিশেষ্য, তার মানে পদ্মনাভ। এই পদ্মনাভ হচ্ছে কি পদ্মনাভিতে যার পদ্মনাভ।
এই যার শেষে থাকবে, কি থাকবে শেষে? শেষে বহুব্রীহি সমাসের মধ্যে কি থাকে? জাত থাকে। আর যে কোনো একটাতে তোমার কি থাকবে? একটা বিভক্তি থাকবে, ঠিক আছে? যে নাবিতে যে কোনো একটাতে তুমি বিভক্তি বানাই দিলে সেটা হয়ে যাবে ব্যাধিকরণ বহুব্রীহি, ঠিক আছে? আবার আমরা লিখতে পারি বজ্রতে দেহ যার, বজ্রতে দেহ যার শেষে কি থাকবে স্যার? জাত থাকবে। যার কার বৈশিষ্ট্য? বহুব্রীহি, ঠিক আছে? বজ্রদেহ, বজ্রদেহ। তাহলে দেখো তো বজ্রতে দেহ যার বজ্রদেহ, আর দেখো এখানে যে তে যে কোনো একটা পদে বিভক্তি থাকবে, এখানে এ বিভক্তি রয়েছে, আর পদ্মনাভিতে এখানে এ বিভক্তি রয়েছে। তাইলে আমরা এটাকে বলতে পারি স্যার এটা হচ্ছে পদ্মনাভ, এটা হচ্ছে বজ্রদেহ, আর এই পদ্মনাভিতে যার এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি, আর বজ্রতে দেহ যার বজ্রদেহ এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে? আচ্ছা, অনেকে বুঝো নাই। হ্যাঁ হ্যাঁ, নদী মাতা যার, নদী মাতা যার, নদী মাতৃক, ঠিক আছে, গুড। এই তো কি হয়েছে? হ্যাঁ, দেশ প্রাণ যার, দেশপ্রেমিক। তারপর তোমরা লিখতে পারো শশীভূষণ যার, শশীভূষণ। হ্যাঁ, তোমরা লিখতে পারো কি? চা পোষে যে, চাপোষা, চা পোষে যে। আমরা বলছি কি যেও থাকতে পারে, যেও থাকতে পারে, ঠিক আছে? যে অথবা যার। তার মানে দেখো চা পোষে, যে পোষে এখানে এ বিভক্তি আছে, সবসময় যে এ বিভক্তি হবে তাও না, যে কোনো একটা বিভক্তি হতেই পারে। চা পোষে যে, চা পোষা। এখানে তোমাদের মধ্যে যদি অনেকে বিভক্তি যদি না পারো তাহলে তো আবার বিপদ, ঠিক আছে? বিপদ যে স্যার বিভক্তি আমরা বুঝি না, তাইলে স্যারে ওই ফেইট কোর্সে বিভক্তির উপরে ক্লাস দিব, তাইলে তোমরা ফেইট কোর্সে ভর্তি হলে ওই ক্লাসগুলো পাবা বিশেষ করে ইনশাল্লাহ। কারণ আমরা একদম বেসিক ব্যাকরণের উপর থেকে যেহেতু ক্লাসগুলো নিয়ে থাকি একদম বেসিক থেকে, সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই বিষয়টা অনেকটাই উপকৃত হবে। সো তোমরা ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে চা পোষে যে, চা পোষা এটাও পড়লাম, এটাও শিখলাম। এখন সবচেয়ে সহজ যেটা, এটা নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। সেটার নাম হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। 3 নম্বরে যে বহুব্রীহিটা আমরা পাচ্ছি তার নাম হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এই ব্যতিহার বহুব্রীহিটা তোমাদেরকে একটু আনন্দ দিতে পারে, কারণ এখানে হ্যাঁ এটা করাটা একেবারে সহজ। উভয় পদে, পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ প্লাস পরপদ, পূর্বপদেও বিশেষ্য থাকবে, পরপদেও বিশেষ্য থাকবে। পূর্বপদেও বিশেষ্য থাকবে বিশেষ্য প্লাস এখানে আ থাকবে, আর এখানে বিশেষ্য প্লাস ই থাকবে, ঠিক আছে? ই থাকবে। তাহলে স্যার এখানে কি থাকবে স্যার? পূর্বপদেও বিশেষ্য থাকবে, তার সাথে আ থাকবে, পরপদেও বিশেষ্য থাকবে, তার সাথে ই থাকবে। বইয়ের মধ্যে এইভাবে নাই, বইয়ের মধ্যে আরো কঠিন করে দিছে। স্যার এটা তৈরি করছি তোমাদের জন্য। পূর্বপদে বিশেষ্য থাকবে, পরপদেও বিশেষ্য থাকবে। এখন আমরা যদি বলি মারামারি, দেখো তো পূর্বপদে কি আছে? মারা, মারা। পরপদে কি আছে? মারি। এই যে মারা, এই যে মারার মধ্যে কিন্তু তোমার এই যে মারাটা বিশেষ্য, আর এই যে মারিটা বিশেষ্য। দোনো পদে এখানে কি থাকবে? বিশেষ্য থাকবে। কিন্তু এখানের মধ্যে কি হয়েছে স্যার? এখানে হয়েছে স্যার আ, আর এখানে মারি, রির মধ্যে কি রয়েছে? ই, মারি। দেখো পূর্বপদে কি থাকবে? বিশেষ্য আ থাকবে, পরপদে কি থাকবে? বিশেষ্য ই থাকবে, ঠিক আছে? মারামারি। তার মারামারির ভেষবাক্য তুমি নিজে তৈরি করতে পারবা, এই ক্ষেত্রে স্যারের সাহায্য নেওয়ার দরকার নাই। মারামারি, মারামারির ভেষবাক্য তোমরা নিজেরা তৈরি করো, ঠিক আছে? মারামারি, চুলাচুলি, হাসাহাসি, হ্যাঁ মারামারি, ঘুষাঘুষি, এগুলো তোমরা নিজেরা তৈরি করো। যেমন আমি যদি বলি চুলাচুলি, যেমন স্যার যদি বলে চুলাচুলি,
চুলাচুলি তার মানে হচ্ছে চুলে চুলে যে ঝগড়া, চুলে চুলে যে ঝগড়া সেটাকে আমরা বলি কি চুলাচুলি। এটা হচ্ছে তার ভ্যাস বাক্য, ঠিক আছে। আবার গোলাগুলি, গুলিতে গুলিতে যে যুদ্ধ, ঠিক আছে, গুলিতে গুলিতে যে যুদ্ধ সেটা হচ্ছে কি গোলাগুলি। আবার তোমরা এখানে বলতে পারো আরো অনেক কিছু আছে, এখানের মধ্যে তোমরা দিতে পারো যে ছোকাছুকি, চোখে চোখে যে দেখা, চোকাছুকি, চোখে চোখে যে দেখা, চোখে চোখে যে দেখা, ঠিক আছে। ছোকাছুকি, চুলাচুলি, চুলে চুলে যে ঝগড়া সেটা হচ্ছে চুলাচুলি। ঠিক মারামারিটা কি তোমরা আমাকে একটু কমেন্ট করো, মারামারিটা কি? ঠিক আছে, এই মারামারিটা কি তোমরা একটু বলো। মারামারিটা কি একটু বলো। হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, হ্যাঁ হাতে হাতে যে যুদ্ধ, মারামারিটা কি? মারামারিটা কি তোমরা একটু বলো। হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ সেটা হচ্ছে হাতাহাতি। এটা একদম সহজ, ঠিক আছে। দেখা দেখি, দেখিতে দেখিতে যে ক্রিয়া, দেখা দেখি। আবার আমরা বলতে পারি কি আরো আরো আছে, দলাদলি, দলে দলে যে লড়াই সেটা হচ্ছে দলাদলি, ঠিক আছে। যেমন দলাদলি, দলে দলে যে, তোমরা আগে এটা লিখবা পরে ব্যাস বাক্যটা লিখবা। দলে দলে যে লড়াই সেটা হচ্ছে দলাদলি, ঠিক আছে। লাঠালাঠি, লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ বা লড়াই, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, যে যুদ্ধ বা লড়াইও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তাকে আমরা বলবো লাঠালাঠি। অর্থাৎ তোমাকে দেবে বিশেষ্য পদে আ এবং ই থাকলে তোমাকে এইভাবে করতে হবে, লড়াই, হ্যাঁ যুদ্ধ, এইভাবে, ঠিক আছে। আবার স্যারে বলতে পারি তোমাদেরকে যে হাসাহাসি, হেসে হেসে যে আলাপ, হাসাহাসি, হাসাহাসি, হেসে হেসে যে আলাপ, হেসে হেসে যে আলাপ, হাসাহাসি, ঠিক আছে। হেসে হেসে যে আলাপ সেটাকে আমরা বলবো কি হাসাহাসি। কোলাকুলি, কোলে কোলে যে, কোলে কোলে যে কি ক্রিয়া, কোলে কোলে যে কি, হ্যাঁ হ্যাঁ কোলাকুলি, কোলে কোলে যে মিলন, কোলাকুলি, হ্যাঁ সরি, কোলে কোলে যে মিলন সেটা হচ্ছে কোলাকুলি। যেমন কোলাকুলি, কোলে কোলে যে মিলন, কোলে কোলে যে মিলন সেটা হচ্ছে কি কোলাকুলি। তাহলে স্যার লাঠালাঠি, হাসাহাসি এগুলো সবগুলো হচ্ছে কি স্যার বেতিহার বহুবী। এটা একদম সহজ তোমাদের জন্য, বেতিহার। সরাসরি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি, ঠিক আছে। কাঁধে কাঁধে যে মিলন, কাঁধ মিলন। হ্যাঁ ঘুষাঘুষি, একজন বলছে এটা কি হবে, ঘুষাঘুষি। সব মারামারি এই জায়গাতে না, ঠিক আছে। ঘুষিতে ঘুষিতে যে মারামারি, ঘুষাঘুষি, তার মানে হচ্ছে ঘুষিতে ঘুষিতে, ঘুষিতে ঘুষিতে যে মারামারি। আমরা না বলে ঘুষি ঘুষি, ঘুষিতে ঘুষিতে যে কি মারামারি সেটাকে আমরা বলবো ঘুষাঘুষি। কি বলবো, ঘুষাঘুষি, ঘুষিতে ঘুষিতে যে মারামারি। আচ্ছা সবগুলো লিঙ্ক একসাথে ইউটিউবে আছে,
এই সবগুলো লিঙ্ক একসাথে FH ইংলিশ লার্নিং হোম নামে, এটা ইউটিউব থেকে, ইউটিউবে এই নামে সার্চ করলে তুমি পেয়ে যাবা। এখান থেকে আমি আর বলবো না, এই নামে সার্চ করলে তোমরা সকল ক্লাস পেয়ে যাবা। তাইলে আজকের ক্লাসটা একটু কঠিন স্যার, এটা মনে করি, এজন্য স্যার চেষ্টা করি কিভাবে সহজে সহজ সমীকরণে বোঝানো যায়, কিন্তু বেশিরভাগ শিক্ষক এই বিষয়টা জটিল করে ফেলে, কারণ বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাসটা অনেকটাই কঠিন ব্যাপার, ঠিক আছে? এই জন্য তোমাদের বাকিগুলো তো তোমাদেরকে চিহ্ন দেখিয়ে দিছি, তোমরা করতে পারলা, কিন্তু এইখানে এসে কিন্তু অনেকে আটকে যায়। সো এই বিষয়টা একটু অ্যাভয়েড করে গেলে আমরা সামনে প্রত্যয় উপসর্গ যেগুলো করাবো সেগুলো একদম সহজ আলোচনা। তার বাক্য রূপান্তর, বাক্যান্তর যেগুলো রয়েছে, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো একেবারে সহজ। আমরা যেহেতু ব্যাকরণ অর্থাৎ তোমাদের রচনা পাঠও পড়াবো, ঠিক সেই ক্ষেত্রে আমরা ওগুলো দেখাবো, তোমাদেরকে ভাব সম্প্রসারণের নিয়ম দেখাবো, তোমাদেরকে বৈদ্যুতিক চিঠি কিভাবে লিখতে হয়, এগুলো সবকিছু আমরা তোমাদেরকে দেখাবো, ভাষণ লেখার নিয়মটা দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, আশা করি ব্যতিহার বহুব্রীহি নিয়ে আর কারো কোনো সমস্যা না, বুঝছি স্যার। কাটাকাটি, কাটিতে কাটিতে যে লড়াই, সেটা হচ্ছে কাটাকাটি। আচ্ছা যাই হোক, আশা করি এটা তোমরা বুঝে গেছো। আরো আছে এখানে, আমরা এখন পড়াবো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি, তো এটা তো তোমরা জানো, সংখ্যা থাকলে পূর্বপদে কি থাকবে? পূর্বপদে সংখ্যা এবং পরপদে বিশেষ্য। পূর্বপদে থাকবে সংখ্যা প্লাস, আর পরপদে থাকবে বিশেষ্য, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে, পরপদে কি থাকবে? বিশেষ্য থাকবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে? আচ্ছা, তো স্যার পূর্বপদের সংখ্যা যেমন চারদিকে কাঠ জার, কাঠ জার, এটাকে আমরা কি বলতে পারি? দেখো পূর্বপদে কি আছে? সংখ্যা, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি চৌকাঠ। মূলত হচ্ছে দেখো তো, এই যে চৌ মানে হচ্ছে চার, আর কাঠ হচ্ছে বিশেষ্য, অর্থাৎ পূর্বপদে থাকবে সংখ্যা, পরপদে থাকবে বিশেষ্য, চৌকাঠ। আর এটা ব্যাস বাক্য হবে, চৌকাঠ মানে হচ্ছে চারদিকে যেখানে কাঠ ধারা। তোমাকে এখানে অর্থ করে করে সেটাকে ব্যাস বাক্য তুমি নিজের মতো করতে পারবে, যে বইতে যে ব্যাস বাক্য যেভাবে দিচ্ছে আমাকে এইভাবে করতে হবে তা না। চারদিকে কাঠ, আমরা লিখতে পারি কাঠের সমাবেশ, কি এটা হচ্ছে চৌকাঠ। হ্যাঁ, তাহলে চারদিকে কাঠ, সেটা হচ্ছে চৌকাঠ। আমরা আরো কিছু লিখতে পারি এই সংখ্যাবাচক বহুব্রীহি, যেমন ত্রিপদ, ত্রিপদ আমরা লিখতে পারি তিন পদ যার, কারণ স্যার এটা ত্রিপদ তো স্যার আমাদের দ্বন্দ্ব সমাস হতে পারে, সরি দ্বিগু সমাস হতে পারে। তাইলে আমরা শেষে যদি এটাকে দ্বিগু সমাসে তুমি কনভার্ট করতে যাও, তাহলে এখানে তিন পদের সমাহার লিখতে হবে। কি লিখতে হবে? তিন পদের সমাহার, ত্রিপদ, ঠিক আছে? আর যদি আমরা এটাকে সংখ্যাবাচক বহুব্রীহিতে নিতে যাই, তাহলে আমাদের এখানে যে শেষে যার কথাটা আনতে হবে। এটাকে তুমি ইচ্ছে করলে ওইখানেও কনভার্ট করে নিতে পারো। কোথায়? দ্বিগু সমাসও নিতে পারো। দ্বিগু সমাসে নিলে কি হবে? পূর্বপদের সংখ্যা তুমি বসাই দাও, এবং শেষের দিকে কি ব্যাস বাক্যের মধ্যে সমাহার বসাইতে পারো। ঠিক এটাকে তুমি ইচ্ছে করলে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা যেমন চৌরাস্তা, চার রাস্তার সমাহার, আর এখানে যদি চৌরাস্তাকে বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি করি, তাহলে আমরা লিখতে পারবো চারটি রাস্তা আছে যার, তাহলে সেটাকে আমরা বলবো কি? চৌরাস্তা। এইভাবে তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আমরা এটাকে বলতে পারি চৌপায়া। চৌপায়াটা তোমরা একটু করো তো, চৌপায়া, যেমন চার পায়া আছে যার, চার পায়া, চার পায়া আছে লেখার দরকার নেই, চার পায়া যার, সেটাই হচ্ছে চৌপায়া, ঠিক আছে? আমরা লিখতে পারি লাখপতি, লাখপতি তার মানে লাখ হচ্ছে সংখ্যা, তাহলে লাখ
লাখ টাকার প্রতি যে, তাহলে লাখ টাকার প্রতি যে তাকে আমরা বলবো লাখপতি, কোটি টাকার প্রতি যে তাকে আমরা বলবো কোটিপতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি। এটা যদি না বুঝো, হ্যাঁ 3 পায়া যা তে পায়া, 4 পায়া যা চো পায়া। ঠিক আছে, আচ্ছা বুঝছো তোমরা। অর্থাৎ শেষে আমাদের কি যার বা যে থাকে, যার দুইটা জিনিস, সেটা হচ্ছে বহুব্রীহি। যার বা যে যার থাকে সেটা হচ্ছে বহুব্রীহি। তোমরা এটা করতে পারবো। হ্যাঁ, সে তার, 3 তার আছে যা, সে তার নাকি। আচ্ছা, অনেকেরই আসতে লেট হয়ে গেছে, আমি বুঝছি, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা বুঝছো কিনা, না বুঝে স্যারকে প্রশ্ন করো। বুঝছি স্যার, আচ্ছা আচ্ছা, একটু কঠিন, তোমাদেরকে একটু বলে দিচ্ছি। স্যার তো বাকি ক্লাসগুলো কঠিন লাগে না, এই ক্লাসে একটু কঠিন তোমাদের কাছে লাগবে, কারণ এটা বাংলাদেশের কারো কাছে সহজ লাগে না। ঠিক আছে, যেই পড়ায় সেই কোনো না কোনো ভাবে গুজামিল দিয়ে পড়ায়, মানে ওইভাবে সঠিক ভিতরে গিয়ে পড়ায় না। ঠিক আছে, সেই জন্য তোমাদের কাছে একটু কঠিন লাগে। অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস দুইটা একটু কঠিন, এই জন্য আমরা শেষের দিকে দুটা নিয়ে আলোচনা করলাম আজকে সারাদিন, আজকে যতক্ষণ পর্যন্ত থাকবো স্যার। আচ্ছা ঠিক আছে, আমিও সেম। ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আচ্ছা, অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। গেল এটা স্যার, সংখ্যাবাচক বহুব্রীহি গেল। এইবার আমরা একটা আলোচনা করব, সেটার নাম হচ্ছে সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীহি, ঠিক আছে। ঠিক আছে, যে এখানে কি থাকবে স্যার, এখানে আমরা এতক্ষণ ধরে তোমাদেরকে বারবার বললাম যেটা, আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের সহিত অর্থে দন্তস্ব থাকবে। কি থাকবে? সহিত অর্থে দন্তস্ব থাকবে। সহিত মানে সাথে, এই সাথে অর্থে দন্তস্ব থাকবে, এবং তারপরে আমাদের কি থাকবে, বর্তমান। তোমাকে এই ব্যাস বাক্যের মধ্যে বর্তমান কথাটা আনতে হবে। সহিত অর্থে, অর্থাৎ সর্বপ্রথমের অক্ষর যদি স থাকে, বাক্যের শব্দের সর্বপ্রথমের অক্ষর স থাকবে, এবং সেই স দিয়ে কোনো কিছু সহিত বুঝাবে, মানে সাথে বুঝাবে, আর তারপরে সেটাকে আমরা ব্যাস বাক্য করবো বর্তমান লিখে। তোমাকে একটু আমি বলে দিই এই বিষয়টা, একটু তোমাদেরকে ভালো মতো বিশ্লেষণ করে দেই। যদি বলি সবান্ধব, এটার অর্থ বন্ধু বান্ধব সহ, মানে সাথে আর কি, সহিত। সবান্ধব অর্থ কি, বন্ধু বান্ধবের সাথে। তার মানে দেখো, প্রথমে কি আসছে, স। কি আসছে, স। কি আসছে এখানে, স। তাহলে স্যার এটার ব্যাস বাক্যটা কি হবে? ঠিক আছে, এটার ব্যাস বাক্যটা হবে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব সহ বর্তমান। বর্তমান, এই যে সবান্ধব যদি স থাকে, তাহলে তোমাকে এই যে বর্তমান কথাটা আনতে হবে। সবান্ধব, বন্ধু বান্ধব সহ বর্তমান। ঠিক আছে, ঠিক আছে। আবার আমরা আরো কিছু এখানে এটার সাথে একসাথে করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, যেমন সহদর, অথবা আমরা আলোচনা করতে পারি সজল। সজল মানে হচ্ছে জলের সাথে আর কি, সজল মানে হচ্ছে জলের সহিত বর্তমান, জলের সহিত বর্তমান। দেখো প্রথমে কি আছে, স, তার মানে জলের সহিত বর্তমান, সজল, সবান্ধব, বন্ধু বান্ধবের সহবর্তমান, বন্ধু বান্ধব সবান্ধব, এবং আমরা আরো বলতে পারি সবিনয়। বিনয়ের, সবিনয় মানে হচ্ছে বিনয়ের সাথে আর কি, সবিনয়। তাহলে আমরা কি লিখতে পারি, কি আমরা লিখতে পারি এটা কি, বিনয়ের সহিত বর্তমান, বিনয়ের বর্তমান। তাহলে সেটা কি হয়েছে স্যার, সবিনয়, কারণ সবগুলোর মধ্যে দেখো কি আছে, দন্তস্ব আছে। তাহলে স্যার বন্ধু বান্ধব সহ বর্তমান, আমাদের মাথায় রাখতে হবে দন্তস্ব থাকলে তারপরের
তা আমাদের সামনে নিয়ে আসতে হবে, তার পরেরটা আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং শেষে বর্তমান দিতে হবে, ঠিক আছে? যেমন সবান্ধব, এই যে বন্ধু বান্ধব সহ বর্তমান সবান্ধব, সজল জলের সহিত বর্তমান সজল, সবিনয় বিনয়ের সহিত বর্তমান, এই যে বর্তমান বর্তমান বর্তমান, ঠিক আছে? আশা করি বুঝছো। হ্যাঁ, সপরিবার পরিবারের সহিত বর্তমান, সপরিবার সপরিবার, এটার ব্যাস বাক্য হচ্ছে পরিবারের সহিত, পরিবারের সহিত বর্তমান, সেটা হচ্ছে কি সহার্থক, ঠিক আছে? পরিবারের সহিত বর্তমান সেটা হচ্ছে সহার্থক। আমরা আরো কয়েকটা তোমাদেরকে দিতে পারি যদি তোমরা চাও। হ্যাঁ, ঠিক আছে, বুঝছো কিনা? না বুঝলে প্রশ্ন করো। ঠিক আছে স্যার, না বুঝলে প্রশ্ন করো। আচ্ছা, আজকের ক্লাসটা দেখে অনেকে অসুস্থ হয়ে গেছে, আমিও অত্যন্ত দুঃখ প্রকাশ করি। আমার ক্লাস ইতিপূর্বে কখনো এত কঠিন মনে হয় নাই, আজকে ততটা কঠিন তোমাদের সাথে পড়াচ্ছি, ঠিক আছে? তো আমি অনেক চেষ্টা করলাম যে এটা নিয়ে, এটা অনেক কঠিন একটা টপিক, এই জন্য তোমাদের কাছে একটু কঠিন মনে হবে। সো একটু মুখস্থ করতে পারো তুমি বহুব্রীহি সমাসটা, এই তো আর কি। সবগুলো সমাস তো তোমার সবকিছুতে তুমি পাচ্ছ না, তুমি 4টা সমাস সুবিধা মতো ভালো মতো বুঝছো, এই 2টা সমাসের মধ্যে আইসা তোমার কাছে একটু গন্ডগোল লেগে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝলাম স্যার, ভালো লাগে আমার। আচ্ছা ঠিক আছে, সাদর আদরের সহিত বর্তমান, হ্যাঁ সহপাঠী, পাঠীর সহিত বর্তমান সহপাঠী, ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা হ্যাঁ, একটু কঠিন লাগবে তোমাদের কাছে, একটু কঠিন লাগবে, সো আমি আরো সহজ করে দিচ্ছি। আচ্ছা, এই গেল আমাদের বহুব্রীহি সমাসটা নিয়ে আর আলোচনা করতেছি না। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসটা তোমাকে অনেক বেশি ডিস্টার্ব করবে, ঠিক আছে? এটার পূর্ব পদে অব্যয়ীভাব সমাসটার পূর্ব পদে কিছু উপসর্গ থাকবে, কি থাকবে? কিছু উপসর্গ থাকবে, আর উপসর্গগুলো অব্যয় হিসাবে কাজ করে। কি কি উপসর্গ থাকবে? উপ, এটা একেবারে সহজ, এটা এই কয়টা মুখস্থ করলে হয়ে গেছে। উপ, প্রতি, অনু, উপ, প্রতি, অনু, যথা, আ, এই কয়েকটা অব্যয়ীভাব সমাসটা আরো সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আ, উপ, প্রতি, অনু, যথা, আ, নির এবং উত। তাহলে কি হলো স্যার? পূর্ব পদে কি থাকবে? উপ, প্রতি, অনু, যথা, আ, নির, উত, এই কয়েকটা শেষ। তাহলে এতক্ষণ ধরে তোমরা যা শিখছো তা এখন অব্যয়ীভাবে আসা তার চেয়ে আরো সহজ হয়ে গেছে। কি স্যার? উপ, প্রতি, অনু, যথা, আ, নির, এগুলো যেই যেই জায়গার মধ্যে তুমি দেখে নিবা সেখানে চোখ বন্ধ করে বলবা ও আচ্ছা তোমার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? স্যার আবার একটু তোমাদেরকে বলে দেই। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সহজ লাগতেছে, শুনে ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, অনেক এখন ভিউ কমে গেছে, কারণ সমাসের আলোচনা এখন আর স্টুডেন্ট দেখতে চায় না, সমাস এখন আর ভালো লাগে না তাদের কাছে, ঠিক আছে? হ্যাঁ, সমাসের আলোচনা তোমাদের কাছে ভালো লাগবে না, সো কি করবো বলো? এত কঠিন ভাবে পড়াচ্ছি স্যারে, সহজ করে পড়াচ্ছি, তারপর তোমাদের কাছে কঠিন লাগে। তাহলে অবয়ব সমাসটা হচ্ছে উপ, প্রতি, অনু, যথা, আ, নির, উত, এই কয়েকটা জিনিস কি মনে রাখতে পারবা না? এত এত ফোন নাম্বার তুমি মনে রাখতে পারো, এই কয়েকটা জিনিস কি তুমি মনে রাখতে পারো না? ঠিক আছে, একটু মনে রাখো না। কি? উপ, প্রতি, অনু, যথা, আ, নির, উত, এগুলো হচ্ছে অবয়ব সমাস, ঠিক আছে? এগুলো কি সমাস? অবয়ব সমাস। এবার যেমন স্যার শুরু করি এবার উপ, উপটা নিয়ে কাজ করবে এখন। যেমন আমি যদি বলি উপটা দুই অর্থে ব্যবহার করা হয়, উপটা দুই অর্থে ব্যবহার করা হয়। উপ আলাদা আলাদা করে স্যার বলছে। উপ সমীপ্য অর্থ ব্যবহার করা হয় এবং সদৃশ্য অর্থ ব্যবহার করা হয়, ঠিক আছে? উপ দুইটা অর্থে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সমীপ্য, একটা হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্য অর্থ ব্যবহার করা হয়। তাহলে এই দুইটা অর্থে কি ব্যবহার করা হয়? এই দুইটা অর্থে আমাদের
উপ ব্যবহার করা হয়। যেমন সমীপ্য, যেমন যেখানে তুমি উপ পাবা, দেখো উপ পেয়ে গেছো, পরীক্ষাতে আসে তোমার উপ উপ উপকণ্ঠ, তাহলে তুমি পেয়ে গেছো কি স্যার শুরুতে বলছে পূর্বপদে উপ থাকবে, এই যে পূর্বপদ, এই পূর্বপদে উপ থাকতে পারে, পূর্বপদে পতি থাকতে পারে, পূর্বপদে অনু থাকতে পারে, পূর্বপদে যথা থাকতে পারে, পূর্বপদে আ থাকতে পারে, পূর্বপদে নি থাকতে পারে, পূর্বপদে উত থাকতে পারে, এই কয়েকটাই থাকতে একেবারে সহজ হয়ে গেছে। পূর্বপদে কি থাকবে? উপ থাকবে। তার পরপদে তোমার কি থাকবে এটা জানার দরকার নেই। পূর্বপদে কি থাকবে স্যার? উপ থাকবে। উপ থাকলেই পরের যে পদটা সেটা প্রাধান্য পাবে। ঠিক আছে, কোন পদ প্রাধান্য পাবে? পূর্বপদের অর্থটাই প্রাধান্য পাবে। এখন দেখো তো, এখন এটাকে আমরা কি উপকণ্ঠ, কণ্ঠটা কোথায়? আমাদের উপকণ্ঠ, তার মানে আমাদের শেষের পদটা সামনে আনো, কণ্ঠের কি সমীপ্য অথবা সমীপে, শেষ, এই তো শেষ, উপকণ্ঠ। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, শেষ। এটার ব্যাস বাক্য নির্ণয় হয়ে গেছে উপ থাকার কারণে। এখানে দুইটা কি সমীপে এবং সাদৃশ্য দুইটা অর্থে হয়। ঠিক আছে, এই গেল একটা। যেমন আমরা যদি বলি কুল, উপকূল, কি উপকূল, ঠিক একই সাথে আমরা কি শেষেরটাকে সামনে আনবো, কুলের, কুলের কাছে। উপকূলটা কোথায়? কুলের কাছে নাকি দূরে? সমীপে, তার মানে হচ্ছে কুলের সমীপে। এই যে দেখো সমীপ্য অর্থে, উপ দুইটা অর্থে ব্যবহার করা, উপ সাদৃশ্য অর্থ হয়, উপ সমীপ্য অর্থ হয়। যেমন উপকূল, উপকণ্ঠ, কণ্ঠটা কোথায়? কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে। উপকূল, কুলের সমীপে, দেখো উপ থাকার কারণে। এইটা সহজ, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। হ্যাঁ, উপনদী, নদীর সমীপে। হ্যাঁ, উপগ্রহ। এবার বুঝছো কিনা? এটা বুঝছো কিনা? হায় হায় রে, এটা বলে মাথায় ঢুকে না। কিরে বলে বুঝে না? হায় 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 রে, বুঝে না রে, বুঝে না, বুঝে না, সে বুঝে না, হায় 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 রে, বিপদে পড়লাম নি, এরা বুঝে না তো। তাইলে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, সমীপ্য অর্থে কিন্তু এটা বসে। ঠিক সমীপ্য অর্থে আরেকটা হচ্ছে সাদৃশ্য অর্থে বসে, মানে শহরের মতো সাদৃশ্য অর্থে বসে। যেমন আমরা যদি বলি উপশহর, যদি কখনো উপশহর আসে তার মানে প্রথমে কি পাচ্ছি? উপশহর, তার মানে আমরা শেষেরটা সামনে আনবো, শহরের, শহরের আমরা কি লিখবো? সদিশ। খেয়াল করতে হবে, কারণ উপশহর আর শহর কিন্তু এক না। উপশহরটা হচ্ছে আলাদা জিনিস আর উপশহরটা হচ্ছে আলাদা জিনিস। উপশহরটা হচ্ছে শহরের মতো এরকম আর কি, তবে শহর না, পরিপূর্ণ শহর না। এই জন্য আমরা এখানে সদিশ লিখছি। তুমি যদি বলো শহরের সমীপে, সমীপে মানে কাছে, এই উপকূলটা হচ্ছে কুলের কাছে, উপকণ্ঠটা হচ্ছে কণ্ঠের কাছে, আর এখানে উপশহরটা কি শহরের কাছে না, এটা হচ্ছে তার সাদৃশ্য, অর্থাৎ তার মতো আর কি। ঠিক আছে, এই জন্য শহরের সদিশ আমরা লিখলাম, শহরের উপশহর, শহরের সাদৃশ। ঠিক আছে, ঠিক স্যার, আরে কয়েকটা লিখি তোমাদেরকে। উপগ্রহ, উপগ্রহ, ঠিক দেখো তো উপগ্রহটা কি এক জায়গায়? যেমন এই যে কুলটা, উপটা কুলের কাছাকাছি, কণ্ঠটা উপকণ্ঠটা, এগুলো কি কাছাকাছি। আর দেখো উপশহর আলাদা জিনিস আর শহর আলাদা জিনিস, এই জন্য এটা বললাম শহরের মতো বা সদিশ উপগ্রহ। তাহলে আমরা কি লিখবো? শেষেরটার সামনে আসবে গ্রহের সদিশ। এবার বুঝছো নি? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। না বুঝলে স্যারকে প্রশ্ন করো, বুঝছো কি না? জি স্যার। আচ্ছা, অনেকেই বুঝে না। আরে কি বিপদে না বললাম রে, সবাই চলেও যাচ্ছে।
ঠিক আছে, আশা করি তোমরা এগুলো বুঝছো উপ অর্থে। ঠিক একই সাথে উপবন, উপবন হচ্ছে বনের মতো, উপবন তার মানে আমরা লিখতে পারি বনের সদৃশ। ঠিক আছে, উপবন বনের সদৃশ, উপকণ্ঠ কণ্ঠের সমীপে, উপকূল কুলের সমীপে। তাহলে আমরা গেল এইটা। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। এবার নীর, নীর 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 বললে সেটা অভাব হয়ে যাবে। ঠিক আছে, নীর মনোযোগ দাও, সেটা অভাব অর্থে কি হয়, নীরটা কি হয়, অভাব অর্থে হয়। যেমন স্যার যদি বলে নিরামিষ, 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 তাহলে আমরা কি, যেখানে নীর আছে, দেখো এই যে নীর থাকলে সেটা অভাব হয়। নীর থাকলে সেটা কি হয়, অভাব হয়। এই যে দেখো নীরা, আ মানে হচ্ছে আমিষ, এখানে আকার মানে আ মানে আমিষ, নিরামিষ, তার মানে আমরা আমিষটা সামনে নিয়ে আসবো, আমিষের অভাব। এই অভাব কথাটা কেন আসলো, যে নীর কথাটা থাকার কারণে অভাব। নীর থাকলে কি হয়, অভাব হয়। তাইলে নিরামিষ, আমিষের অভাব। ঠিক আছে, বুঝছো কিনা, না বুঝলে প্রশ্ন করবা। ঠিক আছে, তাহলে নিরামিষ আমিষের অভাব। ঠিক একই সাথে, আর শুধু যে নীর থাকবে তা না, নিও থাকতে পারে, শুধু দেখো অথবা নীর, তাহলে আমরা লিখতে পারি নীর ভাবনা, নীর ভাবনা, নীর ভাবনা। কি আসবে, নীর ভাবনা, নীর ভাবনা, তার মানে লিখতে পারি আমরা শেষে ভাবনার অভাব। ভাবনার অভাব, কারণ এই যে নীর থাকাটার কারণে, এই যে দেখো এটাও কিন্তু নীর কার মানে এখানে রেপ আছে, রেপ মানে হচ্ছে রেপের উচ্চারণ র হয়, তাহলে মানে সেটাও কিন্তু নীর। আর নীর থাকলে সেটা অভাব হয়, নীর থাকলে সেটা কি লিখতে হবে, অভাব লিখতে হবে। যেমন নিরামিষ, শেষেরটা সামনে আনবা আমিষের অভাব, নীর থাকার কারণে। যেমন নীর ভাবনা, এই যে নীর আছে এখানের মধ্যে, এই জন্য লিখলাম আমরা নীর ভাবনা, ভাবনার অভাব। না বুঝতে প্রশ্ন করো। এই তো স্যার শেষ করে দিব। ঠিক আছে, আবার পরীক্ষাতে আসে, পরীক্ষাতে যেগুলো আসে স্যার ওগুলো দেখাই দেয়। হাবাত, হাবাত হাগর। ঠিক আছে, পরীক্ষাতে আসবে তোমার হাবাত হাগর, তাহলে এগুলো কি লিখবা, হাবাত হাগর। ঠিক আছে, এই হা অর্থ তোমার কি হয়, অভাব হয়। হা অর্থ কি, অভাব, তার মানে আমরা লিখতে পারি হা অর্থ কি, অভাব। হাটাও কিসে দেয়, অভাব, তার মানে হাবাত, তার মানে শেষেরটা কি হবে, ভাতের অভাব। হাগর, ঘরের অভাব। ঠিক আছে, তাইলে আমরা নীর অভাব, আর হা অর্থাৎ হা অর্থ আমরা অভাব লিখতে পারি, যেমন হাগর ঘরের অভাব, তারপরে হাবাত ভাতের অভাব। এগুলোর ক্ষেত্রে কি হবে, অব্যয়ীভাব সমাস হবে। আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক বেশি এনজয় করছো। ভাতের অভাব, আচ্ছা ঠিক আছে। যাই হোক, সমাসের আলোচনা আপাতত তোমাদের জীবন থেকে সরিয়ে দিলাম, যা যা আসবে তোমাদের তাই করালাম, বেশি করালাম না। তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, অনেকের পায়ের নিচ দিয়ে যাচ্ছে। হ্যাঁ,
অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে। সো এই বিষয়টাকে একটু তোমরা কি করব, তোমাদেরকে বলো কিভাবে পড়ালে তোমাদের সুবিধা হয় সেটা বলবা, ঠিক আছে? ফ্রি ক্লাস দিয়েছি, আজকে ফ্রি ক্লাস হয়েছে তোমাদের সাথে বাংলা ব্যাকরণের উপরে। সো এই দুইটা টপিক একটু কঠিন টপিক, বাকিগুলো সহজ, সেগুলো আমরা সহজ করে মজা করে করে শিখবো, মজার সাথে সাথে শিখবো, ঠিক আছে? আমরা মজার সাথে সাথে শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার বুঝছো সমাজটা কেমন? আশা করি স্যার যা যা পড়াইছি, যাদের কাছে নোটগুলো আছে, অনেকের কাছে নোটগুলো আছে, ঠিক আছে? এই নোটগুলো তো আমি সরাসরি এখানেই করাইছি। এই নোটগুলো যদি তুমি পড়ো, আর দরকার নাই বই পুস্তক কিছু, বই কেনার দরকার নাই, এগুলো বিগত সালে বোর্ড প্রশ্ন। যদি তুমি এগুলোকে একটু মনোযোগ সহকারে, মনোযোগের সহিত যদি একটু পড়ো, একটু দেখো, রুলগুলো দেখো, তাহলে ইনশাল্লাহ এখানে 5 না পেলেও তুমি 4 পাবা, ঠিক আছে? কারণ একটা আমি শিওর দিচ্ছি না এখানে 5 মার্কের পরীক্ষাতে আসে, আর একটা শিওর দিতে পারি না, ঠিক আছে? পাঁচটাই পেতে পারো যদি একটু বেশি সিনসিয়ার হও, বেশি তোমরা আন্তরিক হও, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, অনেকে হয়তো আচ্ছা, অনেকের কাছে কঠিন কষ্ট হবে, কঠিনভাবে বুঝতে অসুবিধা হবে, আর যারা ফেইট কোর্সে আসো তাদের জন্য বুঝতে সহজ হবে, কারণ স্যারে এইটার উপর আরেকটা সমাপনী ক্লাস নিব তোমাদের, একদম বিগত সালের বোর্ড প্রশ্নগুলো নিয়ে স্যারে এটার উপরে তোমাদের ক্লাসটা নিব ইনশাল্লাহ। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, আর যারা যদি কেউ ভর্তি হতে চাও ইনশাল্লাহ, যে স্যার আপনার এই বাংলা ইংরেজি আইসিটি কোর্সে আমরা ভর্তি হতে চাই, ওখান থেকে কিছু শিখতে চাই, জীবনে আসলে একটু মোটিভেট তোমাদেরকে করি, জীবনে তোমরা অনেক টিচারের কাছে যাবা, অনেকভাবে পড়াশোনা করবা, হ্যাঁ 3-4 মাস তোমরা পড়াশোনা করবা, আসলে প্রকৃত অর্থে তুমি কতটুকু শিখতে পারো? যার কাছে গেলে তোমাকে ভালো মানুষ হওয়া যাবে, যাকে দেখলে তোমার প্রতিপালকের কথা মনে হবে, তুমি তার কাছেই যেতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি এমন একজন বন্ধু ক্রিয়েট করতে হবে, এমন একজন বন্ধু তৈরি করতে হবে, এমন একজন বন্ধুকে তোমাকে আপন করে নিতে হবে, যাকে তুমি তোমার দেখলে প্রতিপালকের কথা মনে হয়, সেই তোমার প্রকৃত বন্ধু। আর তোমার সেই প্রকৃত বন্ধু যদি ভালো একটা কাজ করে, তাহলে তুমিও তাকে ভালো একটা কাজে কি করবা, ইনভাইট করবা, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ মানে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠে, ঠিক আছে? সবাই মিলেমিশে আমাদের থাকতে হবে, সমাজের মধ্যে সবাই মিলেমিশে আন্তরিকতার সাথে থাকতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের জীবন। তো তুমি 3 মাস পর্যন্ত ক্লাস করবা এখানের মধ্যে, এই কোর্সের মধ্যে। মূলত আমি তোমাদেরকে করোনাকালীন যদি আরো 3 মাস করোনার সময় বাড়ানো হয় বা বাড়ে, কিন্তু তুমি জীবনে একটা কথা, এখানে 3 মাস পড়ার পরে অনেকটাই উন্নতি হয়, যেটা আমার অতীতে পেইড কোর্স স্টুডেন্টগুলো বলে থাকেন, ঠিক আছে? জীবনটা তো একবারই, এই জীবনে কি আছে, জীবনে একটা বার একটু চেষ্টা করো, যদি বলো যে স্যার আমার এটা লস হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তোমাকে আমি সুযোগ দিব, তুমি সুযোগে কাজটা লাগাও, ঠিক আছে? সময় সবসময় আসে না, সুযোগ সবসময় আসে না, সুযোগ একবারই তোমার কাছে আসে, তুমি একবারই সেই সুযোগটাকে ধরে নাও, লুপে নাও, ঠিক আছে? একবারই তুমি সেই সুযোগটাকে হাতিয়ে নাও, ঠিক আছে? কারণ সময় গেলে সাধন হবে না, ঠিক আছে? সময় আসবে না। আর এখন এই করোনাটা কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ। কাদের জন্য আশীর্বাদ আর কাদের জন্য অভিশাপ? যারা ভালো লেভেলের স্টুডেন্ট, যারা পড়াশোনা এত বেশি মনোযোগী, যাদের সারাক্ষণ ঘরে বাইরে সবসময় টিচার তাদের সাথে গার্ড হিসেবে থাকে, হ্যাঁ তাদের পড়াশোনাটা অনেকটাই ভালো, তারা চিন্তা করে পরীক্ষা হচ্ছে না কেন, প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না কেন। আর যাদের পড়াশোনা একেবারেই খারাপ, তারা চিন্তা করে পরীক্ষা মানে শুরু হয়ে গেলে, প্রতিষ্ঠান খুলে দিলে আমার তো পড়াশোনার অবস্থা খারাপ, আমি তো পড়াশোনা তেমন করতে পারি নাই, আমি তো বইটা ছুঁয়েও দেখি নাই, আমি যে বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে যে এমসিকিউ নাই, এই কথাটা অনেকেও জানে না, ঠিক আছে? এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে এমসিকিউ নেই, এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে, বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কি নাই, এমসিকিউ নাই। এখন অনেকেই কিন্তু এটাকে এমসিকিউ আছে বলে পড়ে, স্যার এটার এমসিকিউ কিভাবে পড়বো, এমসিকিউ কিন্তু এখানে নাই, ঠিক আছে? এখানে তোমাকে পরীক্ষাতে আসবে কিভাবে, স্যার এবার একটু আলোচনা করে দেই, যারা চলে গেছে। আচ্ছা স্যার, হ্যাঁ, কারণ তোমরা যারা পড়াশোনা করতেছো, আমার একটা কথা শোনো,
তোমরা যারা পড়াশোনা করতেছো যে স্যার আমরা পড়াশোনা করতেছি, ইচ্ছে করলে এই করোনাকালীন সময় তোমার সাথে অনেক সহপাঠী পড়াশোনা বন্ধ করে দিয়েছে, পড়াশোনা বাদ দিয়ে অনেকে বাহিরে চলে গেছে, অনেকে বিভিন্ন কাজে কর্মে জড়িত হয়ে গেছে, অনেকে গার্মেন্টস সেক্টরে যোগদান করেছে, অনেকে মানে মজুরি শ্রমিক হয়ে গেছে, অনেকে লেবারের কাজ করতেছে। সো তারা সবাই সব কিছুতে তারা সেটেল হয়ে গেছে। তুমি কেন এখনো যাও নাই? তুমি কেন এখনো রিক্সা চালাতে যাও নাই? তুমি কেন এখনো তোমার বাড়িতে তোমার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, তোমাকে বিয়ের জন্য প্রতিদিন দেখতে আসতেছে মেয়েদেরকে, হ্যাঁ তোমাকে নানাভাবে ফ্যামিলি তোমাকে প্রেশার দিচ্ছে, তুমি কেন যাও নাই? তুমি কেন ফ্যামিলির সাথে এত ঝগড়া করো? তুমি কেন বলো যে স্যার ফ্যামিলিকে বলো যে আমি এখন বিয়ে করব না, তুমি ওদের সাথে আরো ঝগড়া বিবাদ করতে থাকো, ফ্যামিলির সবার মনে কষ্ট দাও, কেন করো? তোমারও তো ওদের মতো গতি হতো। একটাই টার্গেট তোমার, সেই টার্গেটটা হচ্ছে ভালো মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। তোমার জীবনের যে টার্গেট, তোমার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্নের মধ্যে পৌঁছানো, সেই জন্য তুমি সব কিছুকে অ্যাভয়েড করে দাও। ফ্যামিলিতে এই ধরনের কথা হলে তুমি ওদেরকে আরো গালমন্দ করো যে এসব কথা কেন বলেন, এসব আমার শুনতে ভালো লাগে না। ঠিক আছে, কেন এগুলো করো? একমাত্র পড়াশোনার জন্যই করো, ভালো কিছু করার জন্যই করো। ঠিক আছে, জীবনে সেটেল হওয়ার জন্য, শাইন করার জন্যই করতেছো। তোমার সাথে সহপাঠী এক বান্ধবীর বিয়ে হয়ে গেছে, সবারই বিয়ে হয়ে যাচ্ছে এক এক করে, তুমি কেন বিয়ের ব্যাপারে মত দিচ্ছ না? ছেলেদের বন্ধু বান্ধব সবাই ফ্রি ফায়ারে আসক্ত হয়ে গেছে, একজন একজন করে। তুমি দেখো তোমার সহপাঠী একজন কাজে গিয়ে সে কাজ করতেছে, কাজ করে করে তার ফ্যামিলিকে মেনটেন করতেছে, আর তুমি পড়ার টেবিলে বসে আসছো, কিন্তু তোমার মনোযোগ সহকারে পড়ার টেবিলে তোমার মন নাই। তাহলে তুমি কেন করতেছো না? তুমি কেন ওই কাজগুলো করতেছো না, এই কাজগুলো করতেছো? তুমি পড়ার বাহানা দিয়ে দিয়ে ওদেরকে আর কত ফাঁকি ঝুঁকি দিবা বলো? ফ্যামিলিকে আর কত ফাঁকি ঝুঁকি দিবা যে আমি পড়তেছি? তোমাকে মেস ভাড়া করে রাখে, তোমাকে ফ্যামিলি প্রতি মাসে মাসে টাকা দেয়, তোমাকে খাবারের খরচ দেয়, কত কিছু দিচ্ছে। তুমি বাসা থেকে বলো যে আমি পড়তেছি অথচ তোমার বইয়ের সামনে তোমার ফোন। তুমি কেন পড়তেছো না? তুমি কেন সেই কাজগুলো করতেছো না সেটা বলো। আর কত প্রতারণা করবা ফ্যামিলির সাথে, আর কত তাদেরকে কষ্ট দিবা? আজকে থেকে এসব কষ্ট একদম মন থেকে ঝেড়ে ফেলে দাও। পরীক্ষা হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। জীবনে ভালো কিছু হতে হবে, তোমাকে ভালো কিছুর জন্য তোমাকে অবশ্যই সিনসিয়ার হতে হবে, আন্তরিক হতে হবে। ঠিক আছে, সিরিয়াস হতে হবে সবকিছুর জন্য। আর সেই সময়টা এখন, আগামীকাল বলে কোনো কথা নাই, সময় আজকেই, এখনই লেগে যাও, রুটিন তৈরি করে ফেলো, পড়ার টেবিলের সামনে পড়াশোনা শুরু করে দাও। আমি 6-7 ঘন্টা পড়তে বলি না, যাদের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন রয়েছে এখনই এই সময়ের ভিতরে তোমাকে সেটার জন্য কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সময় বেশি নাই, সময় অল্প, সে সময়টাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগিয়ে তুমি জীবনে সফল হবা। ঠিক আছে, এজন্য তোমাদেরকে সবসময় বলে থাকি, যারা ভর্তি হয়েছ তোমাদের দায়িত্ব আমার, যারা আসো বাহিরের, আমি সবাইকে ভালোবাসি। ঠিক আছে, সবাইকে ভালোবাসি আমি। সো প্রয়োজন হলে যে কোনো প্রয়োজন আমাকে ডাকবা, ইনশাল্লাহ আমি তোমার সাথে আসে হাজিরা দিব, তোমার সাথে এসে মিট করব, দেখা করব। ঠিক আছে, যে কোনো প্রশ্ন তোমাকে আমি বলে দিব। আর সময় নাই, সময় কম। ঠিক আছে, কথাগুলো মনে একটু কঠিন, আজকে তোমাদেরকে অনেক বেশি ধমক দিচ্ছি আমি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, মনে কঠিন করে তোমাদেরকে মানে কথা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্যারের কথাগুলো মনে তোমরা অনেক কষ্ট পাচ্ছ, তাই না? আমার কথাগুলো তো মনে হয় তোমরা অনেক কষ্ট পাচ্ছ। আমার কথায় মনে হয় তোমরা অনেক কষ্ট পাচ্ছ। ঠিক আছে, যদি কষ্ট পাও, আমি তোমাদেরকে ভালোবাসি বলে এই কথাগুলো বলতে পারি। যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছো, ক্লাস কতক্ষণ হচ্ছে? 1 ঘন্টা 18 মিনিট। এই 1 ঘন্টা 18 মিনিট পর্যন্ত যারা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো ক্লাসের পর্যন্ত, তাদের জীবনটা সফল না হয়ে কোথায় যাবে? কোথায় যাবে সফল না হয়ে? এই যে তুমি এই সময়টাকে কাজে লাগাইছো, একটা শব্দ হইলো আজকে শিখতে পারছো, পারো নাই? একটা শব্দ।
সো ফ্যামিলিকে কষ্ট দেওয়ার দরকার নেই। মেয়েদের ক্ষেত্রে বলি, তোমরা যেই কাজটা তোমাদেরকে ফ্যামিলি তোমার উপর প্রেশার দিয়ে করাতে চাচ্ছে, তুমি যেহেতু বলছো স্যার আমি পড়াশোনা করবো, অথবা ফ্যামিলিকে বলছো আমি পড়াশোনা করবো, আমাকে এই কাজে জড়াইয়েন না, তাহলে পড়াশোনা করবা যেহেতু বলছো পড়াশোনা করার মতো করো, ঠিক আছে? পড়াশোনা করার মতো করো তুমি। হ্যাঁ, ফ্যামিলিকে দেখিয়ে দাও যে তোমরা তো আমার ওই জন্য ওইভাবে আমাকে বলছিলে, তখন আমাকে বাসা থেকে বের করে দিবা, আজকে দেখো আমি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, আজকে আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, আমাকে চিন্তা আপনারা করতে হবে না, আমার চিন্তা আমি নিজেই করব, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যে কোনো প্রয়োজনে ভর্তি সংক্রান্ত কাজে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবা এই নাম্বারে, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের সাথে আর আমার এই গ্রুপ আর দেখা হবে না, এই গ্রুপ আর ক্লাস নাও হতে পারে। আমার আরেকটা গ্রুপ রয়েছে, এটা হচ্ছে এইচএসসি হেল্পলাইন, এইচএসসি হেল্পলাইন, ওইটা সরাসরি আমি নিয়ন্ত্রণ করব। ওই গ্রুপের মধ্যে যারা অ্যাড হও না, অ্যাড হয়ে যাইবা ইনশাল্লাহ। এসএসসি হেল্পলাইন লিখে সার্চ করলে গ্রুপের মধ্যে অ্যাড হয়ে যাবা, সেখানে লগো সম্বলিত আমাদের রয়েছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা। এই করোনাকালীন সময় যেহেতু ভারতীয় যে ভাইরাসটা বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে, সবাই একটু বাসায় নিজেদের মধ্যে একটু সুরক্ষিত থাকতে চেষ্টা করবা ইনশাল্লাহ। ভালো থাকবা, আসসালামু আলাইকুম।